নানাবিধ ট্যাগ যখন আমি খাই তার মানে আমি কারণ না। আপনি কি পুরো ক্যারিয়ার জুড়ে জনগণের থাকতে পেরেছেন? আমি অনেক ধরনের মবের শিকার হয়েছি পুরো ক্যারিয়ার জুড়ে। আপনারা কি অভিযোগ করেছিলেন? ব্যবস্থা নেওয়া হয়েছিল কোনো? ওনারা আসলে টাইম স্পেন্ড করলেন, ওনারা কিছু করলেন না। এই ট্যাগিং এর মনস্তত্ত্বটা কি? তুমি জামাত, তুমি বেরো। আপনি প্রেম করেন 10টা, আপনি দুশ্চরিত্র। পারেন নাই নাকি চান নাই কখনো? সকল টেলিভিশনের বার্তা প্রধানকে ডাকা হয়েছে, আমি বাদে। সাংবাদিকদের কেন সেফ সাইডে রাখতে হবে? মানে সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যুগে কেউ কাউকে অপছন্দ করলে তার প্রথম যে হাতিয়ারটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে একটি ট্যাগ দেওয়া। আপনি আওয়ামী লীগ, আপনি বিএনপি, আপনি জামাত, কিন্তু কে যে আসলে কার তাই নিয়ে অনেক গবেষণা করতে হয়। এই ট্যাগিং এর রাজনীতি আর রাজনীতির ট্যাগিং তার আয়নায় গণমাধ্যম নিয়ে আজকে একটু আলোচনা করতে চাই। আমাদের পডকাস্ট কথা চলুকের অতিথি সাংবাদিক নাজনীন মুন্নী, যিনি এখন গ্লোবাল নিউজ টেলিভিশনের হেড অব নিউজ হিসেবে কর্মরত। নাজনীন মুন্নী, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। অনেক ধন্যবাদ নাহিন। আপনাকে তো অনেকদিন ধরে চিনি। কখনো শুনেছি আপনি আওয়ামী লীগের দোসর, কখনো শুনেছি আপনি লাল বদর, ইদানিং অনেককে বলতে শুনছি আপনি জামাতি। আপনি আসলে কার? আমি মাঝে মাঝে নিজেও কনফিউজড হয়ে যাই আমি আসলে কার। কারণ হচ্ছে যে হারে আমাকে নানা দলের হিসেবে দেখা হয়, লোক হিসেবে দেখা হয়, তারপর আমার দিন শেষে ভাবতে হয় যে আমি আসলে কার। কেন আমাকে এই লালবদর কখনো বলা হলো, কেন আওয়ামী লীগ বলা হয়, কেন জামাত বলা হয়। তারপর এইটা একটা আমার মজার টাস্ক যে আমি রাতে ভাবি যে কী কারণে আমাকে এই ট্যাগটা খেতে হলো। এবং আমার ক্ষেত্রেই বোধহয় ইন্টারেস্টিং এটা যে কোনো একটা ট্যাগ ধরেন নাহিদ একটা ট্যাগ খাইলো, সে আওয়ামী লীগ বা সে লালবদর। আমার ক্ষেত্রে নানাবিধ ট্যাগ। তো আমি এটাকে খুবই স্পোর্টিংলি নেই। আমার কাছে মনে হয় যে নানাবিধ ট্যাগ যখন আমি খাই তার মানে আমি কারণ না। এবং আমি যদি ব্যক্তিগতভাবে আপনাকে বলি আমি কার, আমি কেবলই জনগণের। জনগণ এবং দেশের স্বার্থে যা কিছু বলার সেটা আমি বলবই। সেটা সেই নির্ধারিত দলের পক্ষে যাক বিপক্ষে যাক, আমার তাতে কিছু যায় আসে না। না, আমরা তো ধরেন সাংবাদিকতায় এই কথাটা বলা হয় যে যখন সব দিক থেকে আপনি ট্যাগিং এর শিকার হবেন কিংবা সব দিকের সমালোচনার মুখে পড়বেন, তখন ধরে নেওয়া হয় যে আপনি সঠিক রাস্তায় আছেন। কিন্তু আপনার পুরো ক্যারিয়ার জুড়ে আপনি যেভাবে সাংবাদিকতা করেছেন কিংবা যেসব হাউজে আপনি কাজ করেছেন, সেসব হাউজের অবস্থান, রাজনৈতিক দর্শন নিয়েও নানান রকম আলোচনা আছে। আমি যদি স্পষ্ট করে বলি, আপনি ৭১ টিভিতে কাজ করতেন। ৭১ টিভির রাজনৈতিক দর্শন নিয়ে এক ধরনের সমালোচনা আছে এবং তার এক বই প্রকাশ আমরা 5th অগাস্টে ওই সময়টাতে দেখেছি। ফলে আপনি কি পুরো ক্যারিয়ার জুড়ে জনগণের থাকতে পেরেছেন? যদি বলেন জনগণের থাকতে পেরেছি কিনা, পুরোপুরি থাকতে পারি নাই। কারণ আমরা যারা চাকরি করি, আপনি আমি, তাদের হচ্ছে যে স্টেশনে আমরা কাজ করি তাদের এডিটোরিয়াল পলিসি মানতে হয়। সব কিছু আমার আওতার বাইরে যে বা তাদের আওতার বাইরে যে আমি যা করতে চাই অ্যাজ এ সাংবাদিক, তা কিন্তু আমরা করতে পারি না। আপনি নিজেও নিউজরুমে দীর্ঘ বছর সাংবাদিকতা করে নিশ্চয়ই দেখেছেন যে নিউজরুমে আমরা আসলে কত সংবাদ আমাদের মেরে ফেলতে হয়েছে না? যা আমরা করে নিয়ে আসছি, আমাদের বলা হয়েছে এটা যাবে না, কোনোভাবেই যাবে না। তো অনেক কষ্টের সংবাদ শেষ পর্যন্ত যায় না, এটা তো আমাদের অহরহ হয়েছে। তো আমি যখন ওই সংবাদটা আমাকে মেরে ফেলতে হয়েছে, তখন আমি তো আসলে জনতার জন্য করতে পারি নাই। কারণ আমি ওই সংবাদটা দিলে জনগণের লাভ হতো, জনগণ কিছু দুর্নীতি থেকে বাঁচত, জনগণ কারোর ফেস জানতে পারতো, জনগণ জানতে পারতো কোথায় অন্যায় হচ্ছে। কাজেই আমি তো জনগণের সাথে অন্যায় করেছি। এবং প্রায় সময় বলা হয় যে একজন সাংবাদিকের কাছে চাকরিটা কি বড়, যে চাকরি বাঁচানোর জন্য আপনি এই কথাটা লিখলেন না। যারা এটা বলে আমি পুরো শ্রদ্ধা রেখেই সেই দর্শকদের বলি যে হয়তো না, জনগণ অবশ্যই আমাদের কাছে বড়, কিন্তু আমি যখন চাকরিটা ছেড়ে দিয়ে আমি যখন আপনার কথা বলবো, তখন কোথায় যে বলবো আসলে? হ্যাঁ, আমাকে বলার জন্য একটা কোথাও লাগবে, চাকরিটা লাগবে বা কোনো একটা প্ল্যাটফর্ম লাগবে। সেই প্ল্যাটফর্মে দাঁড়ায় আমাকে বলতে হবে। আমি হয়তো আপনার ৩টা কথা বলতে পারি নাই, কিন্তু আর ৭টা কথা বলার চেষ্টা করেছি। বা আমি ৭টা কথা বলতে পারি নাই, আমি ৩টা কথা বলার চেষ্টা করেছি। এই যে সারাক্ষণের যে ফাইটটা যে জনগণের জন্য আমরা করব, সেই ফাইটটাই টিকে থাকাটাই আমার কাছে সাংবাদিকতা। আমি সবসময়ের জন্য করতে পেরেছি এমন না, কিন্তু আমি করার চেষ্টা করেছি, এইটা আমি শিওর। কারণ আমি যখন নিজে আয়নার সামনে দাঁড়াই যে নাজনীন মুন্নী তুমি কিছু করেছো কিনা দেশের জন্য বা সাংবাদিকদের জনতার জন্য, তখন আমি দেখি যে আমি তাকাতে পারি নিজের দিকে, যে আমি কোনো রাজনৈতিক দলের হয়ে পারপাস সার্ভ করি নাই, আমি জনতার জন্য করতে যেয়ে এই পর্যন্ত এসেছি।
আমি এই প্রসঙ্গে আরেকবার আসবো। আমি শুধু আপনার একটা স্ট্যাটাস পড়তে চাই। আপনি ১৪ই মে একটা স্ট্যাটাস দিয়েছিলেন। আপনি মানুষের ভালো কাজটা মনে রাখবেন নাকি পুরো জীবনে ঘটে যাওয়া ২-১টা ভুলভ্রান্তি মনে করে তাকে ঘৃণা করবেন, তা পুরোটাই আপনার মানসিকতা এবং আপনার পারিবারিক শিক্ষার উপর নির্ভর করে। একদম শেষ প্যারায় লিখেছেন, "আমরা বাংলাদেশিরা এমন ছিলাম না। আমরা যেন হঠাৎ কেমন হয়ে গেলাম। আমরা কেবল ঘৃণা করি, কাউকে ভালোবাসি না। পুরো একটা জাতি যেমন পুরো একটা জাতি এমন কেমন করে হয়ে গেলাম।" এইটা কি হঠাৎ করে হলো? এইটা আসলে না, নাই হঠাৎ করে হয় নাই। এইটা অ্যাকচুয়ালি হচ্ছিল। কিন্তু যখন হচ্ছিল ধীরে, ধীরে তখন আমরা আসলে আপনি ধরেন কোনো একটা রোগ, ধরেন আপনার একটা ক্যান্সারে আপনি আক্রান্ত। আপনি কিন্তু ১ম এ টের পাবেন না, হ্যাঁ? কিন্তু ক্যান্সারটা যখন আপনার ধরা পড়ে, তখন আপনি হয়তো মানে ওইটা অনেক সিরিয়াস জায়গায় চলে গেছে। কিন্তু সেটা আপনার শরীরে দানা বাঁধছিল অনেক আগের থেকে। যখন দানা বাঁধে আমরা হয়তো টের পাই না। আমরা ভাবি যে আচ্ছা ও লিখেছে ওর হয়তো ক্রাইসিস, হ্যাঁ? ও হয়তো মানুষকে ঘৃণা করে বা স্পেসিফিক ওই মানুষটা হয়তো মানুষ সম্পর্কে নেগেটিভ কথা বলে। অন্যরা তো বলে না, হ্যাঁ? আমরা তাকে হয়তো আলাদা করেছি। কিন্তু ছিল। এই ছিলটাকেই আমরা এক ধরনের মানে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে ফেলছি হঠাৎ করে। কারণ আপনি খেয়াল করে দেখেন, আপনি শেষ কবে কাউকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে কোনো ভালো কথা ভাইরাল হতে দেখেছেন? আপনি মনে করতে পারবেন না। আমরা কাউকে নিয়ে ২ লাইন ভালো কথা লিখি না। ভালো কথা লিখা তো দূরের কথা। আমরা যখন কেউ বিপদে পড়ি, তখন আমরা তার পাশে দাঁড়াই না। কেউ না। তাকে নিয়ে ট্রল করি নানাভাবে তাকে হেনস্থা করি। এমনি বিপদে পড়া মানুষটাকে নিয়ে আমরা ট্রল করে তাকে সামাজিকভাবে হেনস্থা করে মানে ভয়ংকর অবস্থায় তাকে ফেলে দেই। কিন্তু আপনি মনে করতে পারবেন না শেষ কবে আপনি একটা মানুষকে নিয়ে ভালো আপনি এমনকি আমি যে একটা মানুষকে নিয়ে ২ লাইন ভালো কথা লিখেছি। ধরেন আমি আ যখন আমার উপরে ফাইনাল মবটা হলো, মানে আমি অনেক ধরনের মবের শিকার হয়েছি পুরো ক্যারিয়ার জুড়ে। ফাইনাল মবটা যখন হলো যে আমাকে আমাদের অফিস পুড়িয়ে দেওয়া হবে ডেইলি স্টার এবং প্রথম আলোর মতো, আমি যদি অফিস করি, আমাকে যদি বের না করে দেওয়া হয়। সো ওই সময়টাতে আমার মনে হয়েছে যে এই এত বড় একটা অন্যায়, এই অন্যায়টা আমাকে লড়তে হবে। অনেক মব হয়েছে না গেল ২ বছরে। কিন্তু সবাই দেখেছি চুপ করে গেছে। এটার এগেইনস্ট এ কোনো কথা বলে নাই, হ্যাঁ? আমার কাছে মনে হচ্ছে না, এটা টোটালি একটা অন্যায়। কী কারণে কোন গ্রাউন্ডে তোমরা চাবা যে আমি চাকরি থেকে আমাকে আমার প্রতিষ্ঠান বের করে দেক, সেটা তো তোমাকে বলতে হবে। তুমি যদি মনে করো আমি ফ্যাসিস্টের দোসর, প্রুভ ইট। তোমাকে হয় কাগজ দিতে হবে, আমার ব্যাংক ব্যালেন্স দিতে হবে, আমার সহায় সম্পত্তি দিতে হবে, নইলে আমার কোনো ডকুমেন্টস দিতে হবে। নিদেন পক্ষে একটা শো যে তুমি দেখো এই শোটা করছিলা, যেটা হচ্ছে তোমার এগেনস্টে যায় এবং বোঝা যায় যে তুমি ফ্যাসিস্টের দোসর। এবং তারপরও কথা থাকে, একটা শো কি আসলে একটা সাংবাদিকদের পুরো কেরিয়ার মানে কি বলে এটাকে, পুরো কেরিয়ারকে জাজ করার জন্য যথেষ্ট কিনা, রাইট? সো এইটা যখন হয়েছে তখন কিন্তু আমার কাছে মনে হচ্ছে আসলে আমি কার কাছে যাবো এই বিচারটা নিয়ে ওই সময়টাতে। এবং আমার কিন্তু আমি যখন সামনের দিকে তাকালাম, আমি এত বন্ধু-বান্ধব আমার ইয়েতে কি বলে এটাকে মিডিয়াতে, আমি এতজনকে চিনি। আম আমি কি পুলিশের কাছে যাব? আমার বন্ধু-বান্ধব বলল, "এখন উচিত হবে না।" আমার বন্ধু-বান্ধব আমাকে নিয়ে কোনো স্ট্যাটাস লিখলো না। আমার যারা ফেলো কলিগ আছে, তারা আমাকে নিয়ে কোনো স্ট্যাটাস লিখলো না। আ আমার যারা তথাকথিত শুভাকাঙ্ক্ষী আছে, যারা অনেক বড়, বড় পদে, তারা আমার জন্য এক লাইন প্রতিবাদ লিপি লিখলো না। হ্যাঁ? কিন্তু তারা কিন্তু সারাক্ষণ আমার সাথে আছে কানেক্টেড। এবং আমার যে লাখ ফলোয়ার্স আছে, তারা ঘটনাটা জানলো না যে এই ঘটনাটা ঘটে গেছে। কারণ এই ঘটনাটা অফিসিয়ালি আমাকে খুব মানে গোপনভাবেই জানানো হয়েছে যে আপনার এখন অফিসে আসা ঠিক হবে না, কারণ আমাদের এই ধরনের আমাদের থ্রেট আসছে। আমি জাস্ট আমার কাছে মনে হয়েছে কি, এই যে আমি বলি না যে আমি জনতার জন্য কিছু করার চেষ্টা করি, এই কারণে বলেছি যে আমার কাছে তখন মনে হয়েছে আমার ফেসবুকে যে আমাকে ফলো করে সব ফলোয়ার তো আর আমার আমার মানে আমার সমর্থক না। অনেকে আছে শত্রুরাও ফলো করে। কিন্তু আমার মনে হয়েছে যে এই এত ফলোয়ার আমাকে ফলো করেন, এদের মধ্যে কেউ একজন হয়তো থাকবেন বা কেউ কয়েকজন হয়তো থাকবেন যারা আমার পাশে এসে দাঁড়াবে। আপনি চিন্তা করেন ওই সময় আমার ১৮ বছরের কেরিয়ারে আমি কোনো বন্ধু পাই নাই, আমি কোনো সহকর্মী পাই নাই, আমি কোনো সাংবাদিক পাই নাই। আমি একসাথে প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ইআরএফ, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার, ৪টা বড় শীর্ষস্থানীয় সংগঠনের সদস্য।
কোনো একটা বিবৃতি না, নট আ সিঙ্গেল বিবৃতি। এবং এই পুরো ঘটনাটা যখন ঘটছিল তখন আমার কাছে মনে হয়েছে যে ফেসবুক মেবি আমার যেসব মানুষ আছে সেখানে এত বড় অন্যায় বুঝবে কেউ না কেউ। আমি জাস্ট দুটো লাইন লিখেছিলাম এবং এই পুরো ঘটনায় এই পুরো দেশে একমাত্র মানুষ, একমাত্র পত্রিকা প্রথম আলো আমার পাশে দাঁড়িয়েছিল। এবং এখনও আমি এখানে দাঁড়ায় বিশ্বাস করি ওই সময় প্রথম আলো যদি আমার পাশে না দাঁড়াতো আমার আসলে ঘুরে দাঁড়ানো হতো না। কারণ প্রথম আলো শীর্ষস্থানীয় দৈনিক এবং তারা এই নিউজটা করেছে, সবার কাছে পৌঁছেছে। ফলে হচ্ছে প্রথম আলোর প্রতি এই কৃতজ্ঞতা আমার সবসময়ের জন্য থাকবে, কারণ আমি খুবই কৃতজ্ঞ মানুষ। শুধু প্রথম আলো সেদিন আমার পাশে দাঁড়িয়েছিল, আর কেউ না। এবং এই যে মানুষজন বলে না যে আপনি লাল বদর, আপনি কালা বদর, আপনি কি এটা জামাত এনসিপি, আপনি হইলেন আওয়ামী দোসর, আপনি ফ্যাসিস্টের দোসর। আচ্ছা, এই পুরো ঘটনায় শুধু একটা সিঙ্গেল ঘটনা নাহিদ আমি বললাম, এই আমার লাইফে যত রকমের মবের শিকার আমি হয়েছি, আমাকে কোনো পলিটিক্যাল পার্টিস কিন্তু কখনো ব্যাকআপ দেয় নাই। এই যে এত মব বাহিনী, আমি আজকে এখন একটা স্ট্যাটাস লিখে থেকে ঝাঁপায়ে পড়তেছে, ঝাঁপায়ে পড়ে আমাকে ধুয়ে ফেলতেছে, কিন্তু এই মব বাহিনী বা এই বট বাহিনী, এই বট আর্মি আমার পক্ষ নিয়ে কিন্তু কোনোদিন একটা লাইন লিখে নাই। বরং আমার এগেনস্টে এদের মেয়েদের যেসব নোংরা ভার্সন যদি তাদের এগেনস্টে যায়, ভয়ঙ্কর যে কোনো নারীর বিপক্ষে এটা লিখতে পারে। এই যে আমি সোশ্যালি প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি দ্বারা অ্যাটাক্ট হচ্ছি, কিন্তু আমাকে আবার ওই পলিটিক্যাল পার্টি একে অন্যের দিকে ঠেলে দিচ্ছে যে আমি পলিটিক্যাল পার্টি, আমি কোনো পলিটিক্যাল পার্টি দ্বারা কোনো দিন আমার লাইফে বেনিফিশিয়ারি হয়নি। আমি নাহিদ এখানে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, যদি কোনো দিন কেউ বলতে পারে যে তুমি এই পলিটিক্যাল পার্টির কাছ থেকে এই 1 টাকা নিছো বা এই একটা বেনিফিশিয়ার হইছো তুমি, বা তুমি কারোর কথা শুনে, কারোর দ্বারা, কারোর তদবির শুনে তোমার জীবনে একটা চাকরি হয়েছে বা উন্নতি হয়েছে, আমি সেদিন থেকে সাংবাদিকতা ছেড়ে দেব। 2025 ডিসেম্বরে যেই ঘটনাটার কথা বলছিলেন আপনি, তার 2-3 দিন আগেই বোধহয় প্রথম আলো ডেইলি স্টারে আগুন দেওয়া হয়েছিল। এবং আমরা যেটা সংবাদে জেনেছি, প্রথম আলো সংবাদে আমি পড়েছি যে বলা হয়েছিল নাজনীন মুন্নিকে যদি ছাঁটাই করা না হয় কিংবা চাকরি না ছাড়ে তাহলে গ্লোবাল টিভিও পুড়িয়ে দেওয়া হবে। এবং সেই নিউজটাতে রিফাত রশিদের একটা কোট ছিল, যিনি ওই সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন শীর্ষস্থানীয় নেতা। তিনি বলেছিলেন যে গ্লোবাল টিভি কিংবা নাজনীন মুন্নি যদি অভিযোগ করে আমরা ব্যবস্থা নিব। আপনারা কি অভিযোগ করেছিলেন? ব্যবস্থা নেওয়া হয়েছিল কোনো? এখানে একটা 2টা দিন আছে। অভিযোগ করা হয়েছিল, মানে তাদের ডাকা হয়েছিল এবং তারা বলেছিল যে তাদের ওই ছেলেটাকে তারা ওইখান থেকে বহিষ্কার করবে। এখন নাহিদ আসেন, ওই ছেলেগুলি কারা যারা এসছিল? সেই ছেলেগুলি আমি জানি কারা, পুলিশ জানে কারা। আমি পুলিশের স্টেশনে 2 বার গিয়েছি, আমার জিডি নেওয়া হয় নাই। বলছে আপনি লিখিত দিয়ে যান। তারপর আমি যখন জোর করেছি আমি বলছি যে আমি লিখিত হলেও দিতে চাই, কারণ এটা আমার লাইফ রিস্কের। ওনারা আমাকে যদি মনে করেন যে আমি রাস্তাঘাটে চলাচল করি, তখনও তো আমাকে রিস্কে ফেলতে পারে। সো আমি এটা জিডি করতে চাই। তো ওনারা জিডি নিল না, আমি লিখিত জমা দিয়ে আসলাম। এবং যারা ছিলেন তাদেরকে সবাই চিনে, তাদেরকে আইডেন্টিফাই করা হলো, পুলিশ কর্তৃক আইডেন্টিফাই করা হলো এবং তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য সেদিন আমি আপনাকে বলি, সেদিন সকালবেলা আমাকে ডক্টর ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম যিনি ছিলেন, তিনি আমাকে ফোন করলেন সকালবেলা। সেদিন না, মানে তারপর দিন, যেদিন আমি স্ট্যাটাস দিই তারপর দিন শফিকুল আলম বললেন যে প্রধান উপদেষ্টা আপনার খবর নিতে বলেছেন আমাকে, আপনি কোনো টেনশন করবেন না, আপনার যদি সিকিউরিটি পারপাসে কোনো কিছু দরকার হয় আমরা সেটা দেখব, আপনি এটা নিয়ে আমরা কনসার্ন। খুবই ভালো কথা। ডক্টর ইউনূসের প্রেস সেক্রেটারি ফোন করেছেন এবং শফিকুল আলম আমাদেরই সাংবাদিক ঘটনা সব কিছু। কিন্তু আসলে কী সেই পদক্ষেপ, ততক্ষণে আমরা জানি হু আর দে, ততক্ষণে আমরা জানি তারা কারা কারা, কী কারণে, কী উদ্দেশ্যে, কী কারণে ওই জায়গাটাতে করেছে। পদক্ষেপ বলতে কী বোঝায় নাহি? পদক্ষেপ বলতে তুমি একটা জায়গায় যা মব করে আসছো, তুমি এটা করতে পারবা না, তোমার বিরুদ্ধে অ্যাকশন হয়, তোমাকে অ্যারেস্ট হইতে হবে, নইলে তোমার নামে একটা মামলা হবে নিদেন পক্ষে। হ্যাঁ, আমাকে 1 দিন 2 দিন 3 দিন ঘোরানো হলো যে না আমরা ব্যবস্থা নিচ্ছি। ওনারা আসলে টাইম স্পেন্ড করলেন, ওনারা কিছু করলেন না। আমি খবর নিলাম, তাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে, কারণ পুলিশ যে অফিস থেকে সিসিটিভি ক্যামেরা নিয়ে যাওয়ার পর তারা কে আইডেন্টিফাই করা হয়েছিল 4-5 জনকে পুরো, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না।
ওই সময়টাতে অ্যাকচুয়ালি আমরা কি ধরনের ব্যবস্থা নিতে পারতাম? হ্যাঁ, আমি যখন লিখিত দিলাম, লিখিত দেওয়ার পরে ডেফিনেটলি পুলিশ খুবই ছিলেন, আন্তরিক ছিলেন ওই সময়। আমাকে বললেন যে আচ্ছা ঠিক আছে, এই ঘটনাটাতে একটা তদন্ত কর্মকর্তা তদন্ত করে দেখবে ঘটনাটা কি হয়েছে। তদন্ত কর্মকর্তা আমাকে ফোন দিলেন এবং যে আমি আপা আমি এটা করছি, তদন্ত করছি, আমার কিছু প্রয়োজন হলে আমি আপনাকে নক দেবো। আমি অবশ্যই আপনার ভাই আমাকে নক দেবেন। এবং কন্টিনিউয়াস হয়ে আসছিল তখন। এবং ওই তদন্ত কর্মকর্তা ফার্দার আমাকে একটা সিঙ্গেল লাইন লেন্থে ফোন দেন নাই। আমি তাকে ২ বার বলেছি আমার কাছে সকল ডকুমেন্টস আছে, সমস্ত কিছু আছে, আমি আপনাকে দিতে চাই, আপনার এগুলো তদন্তে সহায়তা করবে। উনি আমার সাথে দেখা করেন নাই এবং আমার ফোনও ধরেন নাই কখনো। এবং এটাই আমাদের বিরুদ্ধে যখন মব হয়েছে তার বিরুদ্ধে অ্যাকশন। কিন্তু আপনি তো এখনো গ্লোবাল টিভিতে বহাল তবিয়তে চাকরি একদম করছেন। একদম এটা আসলে গ্লোবাল টেলিভিশন কর্তৃপক্ষর এক ধরনের, আমি কি বলবো, ওনাদের সৎ সাহস বা সততার একটা অংশ। বা হয় না অনেক প্রতিষ্ঠান যে অযথা আমি আমার এমপ্লয়িকে কেন জটিলতায় ফেলবো? আমি যদি জানি আমার এমপ্লয়ি ভালো, আমি যদি জানি নাহিদ ভালো এবং সে আমার সবচেয়ে উদ্যমী কর্মী বা তাকে আমার স্টেশনের জন্য দরকার, তাকে বাইরের 10টা মানুষ কি বললো তাতে দিয়ে তো আমার কিছু যাবে আসবে না, কারণ আমার প্রতিষ্ঠানটা সবার আগে। এবং এই প্রতিষ্ঠানটা অ্যাকচুয়ালি যখন সবাই এক ধরনের দোসর ট্যাগ দিয়ে পুরো মিডিয়াটাকে খালি করার চেষ্টা করছে, তখন কিন্তু এই প্রতিষ্ঠানটা আমাকে জব দিয়েছে। ঠিক আছে? সো এই ঘটনাটা যে হচ্ছিল এবং এই ইন দ্য মিন টাইম কিন্তু আমি শফিক ভাইয়ের সাথে আলোচনাও করছিলাম যে এদের তো ধরা হলো না বা কী হলো না, আমি তো এদের মবের কারণে আমার চাকরি চলে যাচ্ছে, এটা আমি কোনোদিনও মানতে পারি না। তো কিন্তু ধরেন সাংবাদিকতার জন্য এই ধরনের জটিলতায় পড়া তো আমি যতদূর জানি আপনার জীবনে তো নতুন না। আপনি আওয়ামী লীগের আমলেও আমরা যে নিউজ কিলিংয়ের কথা বলছিলেন, আপনার বেসিক ব্যাংকের একটা স্টোরি নিয়ে একটা বড় ঘটনা আছে। সেই রিপোর্ট তো শেষ পর্যন্ত অনেক হয় নাই। তখন কি আপনার পাশে দাঁড়িয়েছিল কেউ? না, কেউই না। বেসিক ব্যাংকের রিপোর্ট বোধহয় সবসময়, বেসিক ব্যাংকের করাপশনে সবচেয়ে প্রথম বোধহয় আমি রিপোর্ট করেছিলাম। ওইটা তো যাবেই না কোনোভাবে। ওইটা সা- ১ সপ্তাহ ঝুলে থাকলো। তারপরে কি আমার কোনো এডিটর আমাকে বললেন যে ফ্রাইডে হচ্ছে তুলনামূলকভাবে কম নিউজ থাকে এবং ফ্রাইডে যেহেতু বড় বসরা থাকেন না, ফ্রাইডে তুমি আমাকে দিয়ে দিবা, আমি একটা চালায় দেব। সো ফ্রাইডে দুপুর ২টায় ওই নিউজটা একবার মাত্র অন এয়ার হইতে পারছিল। তারপর আমাকে অনেক কিছু নিতে হয়েছে স্বাভাবিকভাবে, নিউজ রুমে কাজ করারই তো জানেন। ওই একবারই অন এয়ার হয়েছিল, একবারই দুদক দেখেছিল, ওইটা নিয়ে তদন্ত করেছিল এবং দুদক ডেকে আমাকে ওইটার জন্য পুরস্কার দিয়েছিল। ওই প্রথমেই দুদকের ইনভেস্টিগেশনে হচ্ছে কি বলে পুরস্কার চালু করেছিল। কিন্তু ওইটা নিয়ে তো আমাকে সাফার করতে হয়েছে, কারণ এর পরবর্তীতে ৭১ টেলিভিশনের কর্তৃপক্ষের কাছে আমি কোনোদিন আপন হয়ে উঠি নাই। তারা সবসময় মনে করছে যে আমি হচ্ছে তাদের কাপ অফ টি না। এই কারণে আমার লাইন আলাদা। আপনি যে প্রথমে বলছিলেন না যে হ্যাঁ, আপনি একটা দীর্ঘ সময় ৭১ টেলিভিশনে কাজ করার কারণে ৭১ টিভির তো মুখপাত্র হিসেবে কাজ করতে, এটা গোপন কিছু না। ৭১ টিভি বলে কয়েই মুখপাত্র হিসেবে কাজ করতো আওয়ামী লীগের। কিন্তু আপনি আমাকে একটা কথা বলেন তো, ৭১ টিভির এখন যিনি দেখেন হেড অফ নিউজ, যিনি শফিক আহমেদ, গেল ১৫ বছর, ৭১ টিভির ১৫ বছর হয়েছে, তিনি কি ৭১ টিভিতে ছিলেন নাকি ছিলেন না? যাক, আমরা তাকে ফ্যাসিস্ট কেন বলা হয় না? ইন্ডিভিজুয়াল নাম নিয়ে না বলি, যেহেতু রাইট হ্যাঁ, টু রিপ্লাই দিতে পারবো না এখানে, রাইট, সে রাইট। নাই, ফলে ইন্ডিভিজুয়াল কারো নিয়ে আলোচনায় না ঢুকি। এই যে আপনি নানান সময় নানান জনের দ্বারা ট্যাগ খাওয়া, যেটাকে আমরা বলি, এই ট্যাগিংয়ের মনস্তত্ত্বটা কি? আচ্ছা, আমি বললাম না যে আমি দিন শেষে যখন বাসায় ফিরি তখন এটা নিয়ে একটু ভাবি যে কেন আসলে মানুষ এমন করে। এখানে মনস্তত্ত্ব একেবারেই ব্যক্তিগত। ওই যে আমি যে স্ট্যাটাসটা লিখছিলাম যে আমরা সবাই সবাইকে ঘৃণা করি, এই সময়টা আসলে এমন যে কে কত বড় হতে পারে ১ নাম্বার, কে কত টাকা ইনকাম করতে পারে ২ নাম্বার, কে কত প্রাতিষ্ঠানিকভাবে একটা জায়গায় যেতে পারে ৩ নাম্বার, কে কত দখলদারিত্বের মধ্যে যাইতে পারে ৪ নাম্বার। ঠিক আছে? এখন ধরেন আপনি আপনার ক্যালিবার নিয়ে একটা জায়গা পর্যন্ত যেতে পারবেন। নাহিদ হোসেন যা হতে পারবে, নাজরিন মুন্নি তা হতে পারবে না। নাজরিন মুন্নি যা হতে পারবে, নাহিদ হোসেন তা যেতে পারবে না। এটা খুবই স্বাভাবিক ঘটনা। একেকজন একেকটা ঘটনা নিয়ে, বৈশিষ্ট্য নিয়ে বড় হয়। কিন্তু ধরেন আপনি একই ঘরানার ৪-৫ জন মানুষ মিলে আপনারা কাজ করেন, একই সমবয়সী। নাহিদ হোসেন উঠে গেলেন, বাকি ৩ জন উঠতে পারতেছে না। ওই বাকি ৩ জন কী করবে? বাকি ৩ জনের একটা টার্গেট থাকে
যে আমি যদি কোনোভাবে যদি নাহিদ ইসলাম পড়ে যায়, তাহলে নাহিদ হোসেন পড়ে যায়, নাহিদের জায়গাটা সে পাবে। তাহলে কি দিয়ে তাকে ফেলা যাবে? এক, তাকে রাজনৈতিক ট্যাগ দেয়া, এক এক সময় এক একটা রাজনৈতিক ট্যাগ দেয়া, মানে ধরেন আওয়ামী লীগের সময় বিএনপি ট্যাগ দেওয়া, অবশ্যই বিএনপি ট্যাগ দিলে আওয়ামী লীগের চাকরি চলে যেত এরকম আমি দেখি না। এখন আপনি যে কথাটা বলেন, বিএনপির যারা প্রত্যেকটা চ্যানেলের শীর্ষ পদে আছে, তারা কিন্তু আওয়ামী লীগের 17 বছর খুবই ভালো ছিল প্রত্যেকটা চ্যানেলে, বাইরের থেকে আসা মানুষ বাদ দিয়ে। এই দেশের যারা ছিলেন তারা কিন্তু প্রতিটা চ্যানেলে ভালো অবস্থানে ছিলেন, দাপটের সাথে ছিলেন, প্রমোশন হোক, স্যালারি হোক, সব কিছুতে ভালো অবস্থায় ছিলেন। কিন্তু যখন তারা আবার শীর্ষ পদে গেছেন, তখন কিন্তু 17 বছর যারা কাজ করেছে তাদের কাউকে তারা রাখেন নাই। কেন রাখেন নাই? রাখেন নাই এই কারণে, কারণ পদটা তার সিকিউর করতে হবে, যাতে তার কোনো প্রতিদ্বন্দ্বী বেড়ে না ওঠে, তার আশেপাশের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকে। ফলে তিনি 17 বছর যারা নিউজ রুমে ভালো ভালো পদে ছিলেন, তারা সবাই সেই পদগুলি থেকে মানুষগুলোকে তাড়িয়ে দিছে। তাড়িয়ে দিয়ে তার চেয়ে অনেক ক্যালিবারে কম মানুষগুলো দিয়ে টেলিভিশনগুলি চালানো শুরু করেছেন, যাতে তার পদটা কোনোভাবেই রিস্কে না পড়ে। এই যে ট্যাগিং প্রথা, এই কারণে ধরেন আমি এইটা নিশ্চয়ই ধরেন ক্ষমতাসীন দল যেহেতু বিএনপি নিশ্চয়ই এটা বলে দেয় না সবাইকে করতে। না, একদমই বিএনপি বলে নাই, একদমই বিএনপি বলে নাই। মানে একটা ধরেন বিএনপির শীর্ষ মানুষটা কি, তারেক রহমান, তিনি সারাক্ষণ প্রতিশোধহীনতার কথা বলছেন, যে কোনোভাবে আমি কোনো কিছুতে প্রতিশোধ দেব না। সেদিনকার কথা আপনি নিশ্চয়ই শুনেছেন যে তিনি বলছিলেন যে আমি এখনো বসতে পারি, আমার কোমরের হাড়টা বাঁকা, করি তাহলে কি হাড়টা সোজা হয়ে যাবে, তাহলে কি আমার হাতটা সোজা হবে। যে মানুষটা অমন করে ফিল করে, সে নিশ্চয়ই যা বলবে না বিএনপি সাংবাদিকদের যে তোমরা ওই বিএনপি এগুলি দখল করো, বাকিগুলোরে বের করে দাও। এটা সম্ভব? কেউ কাউকে বলে না। এটা হচ্ছে নিজের ব্যক্তিগত প্রতিরক্ষা ব্যূহ তৈরি করা, যে আমি কিভাবে নিজেকে সেভ করব। এবং ওই সেফ সাইডের জন্য বলা হয়ে থাকে, তাহলে আমি যে স্টেশনটাতে গেলাম বা যেখানে আমি কাজ করলাম, সেখানে যে মানুষটা কাজ করছে তাকে আমি কীভাবে বের করব। তাহলে আমি এখন বিএনপির সময় আমি যদি তাকে বলি যে তুমি ফ্যাসিস্টের দোসর, তাহলে ওকে বের করে দেওয়াটা আমার জন্য সহজ, এখন হচ্ছে সবচেয়ে সহজ। আবার ধরেন যখন আওয়ামী লীগের সময় ছিল, তখন জামাত কেন্দ্রিক এরকম হতো যে তুমি জামাত, তুমি বেরো। বিএনপির ক্ষেত্রে হতো না, বিএনপির সবাই কাজ করতো। কাজেই হচ্ছে এই যে ট্যাগিং প্রথাটা ওইখান থেকে কিছুটা আসে। দ্বিতীয় কথা আসে যে আপনি ধরেন পুরো সময়কাল জুড়ে আপনার ব্যক্তিগত যে লাভের জায়গা বা উত্তরণের জায়গা, সেই উত্তরণের জায়গার জন্য হলেও আপনি হচ্ছেন আপনার উপরের মানুষটাকে কোনো না কোনো বদনাম দিয়ে বের করে দেওয়া। এক হচ্ছে ট্যাগিং, দুই হচ্ছে চারিত্রিক ঘটনা। আপনি যদি ট্যাগিংয়ে না পারেন, তাহলে আপনি কি করবেন? তার চারিত্রিক ঘটনা টানবেন। চারিত্রিক ঘটনা আবার দুই প্রকার। এক হচ্ছে আপনি অর্থনৈতিকভাবে মেলা টাকা কামাইছেন, বাড়ি গাড়ি নিছেন, ওর কাছ থেকে আপনার ব্যাংকে হাজার হাজার লাখ লাখ কোটি টাকা। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি প্রেম করেন 10টা, আপনি দুশ্চরিত্র, রাইট? সো মেয়েদের ক্ষেত্রে প্রেম করেন 10টা, ওইটা আসে, ইয়েরটা আসে না। মানে যেহেতু টাকা পয়সা, মেয়েরাও তো ভুজুক বাজুক দিয়ে কিছু করতে পারে না। না, একদম যে আসে না তা না। আপনার তো আমেরিকায় ঘোরার ছবি দিয়ে ফেসবুকে আলোচনা আছে। হ্যাঁ, আসে। কত কোটি টাকা নিছিলাম যেন, কত টাকা নিছিলাম যেন, আমার স্পেসিফিক ফিগার মনে নাই। আচ্ছা, হাজার হাজার কোটি টাকার আমরা নেই। এখন ধরেন আমেরিকা গেলাম, সেটা নিয়েও আলোচনা। মানে ধরেন আপনাকে সারাক্ষণ সিসিটিভি দিয়ে দেখতে থাকবে যে আপনি কি করেন। আমেরিকার ভিসা পেয়েছি আমি 2022 সালে, আমার 5 বছরের ভিসা। আপনি নিজে জানেন যে 5 বছরের ভিসা আপনাকে যেতেই হবে যে করে হোক, নইলে পরবর্তীতে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। যে তুমি ভিসা নিচ্ছ, তুমি যাচ্ছ না। মানে এটা লিখিত রুল না, কিন্তু এটা একটা নর্মস। এটা তো হয়, আমরা যারা ফেস করি সাংবাদিকরা, আমরা দেখেছি, অহরও দেখেছি যে তুমি 5 বছরের ভিসা একবার যাও নাই। হ্যাঁ, সো আমার মনে হলো যে আমাকে তো ভিসাটা রক্ষা করার জন্য হলেও যাইতে হবে। অন্তর্বর্তী সরকারের সময় যখন সবচেয়ে টাফেস্ট সময়, তখন আমি আমার মেয়েটাকে নিয়ে রওনা হলাম। সো 10 দিনের ট্রিপ ছিল। আমার ক্রেডিট কার্ড একটা, সেই ক্রেডিট কার্ডের বিল আমি এখনও পরিশোধ করছি স্টিল। যখন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসলো, বললো না যে নাজনীন মুন্নি সহ আরও কয়েকজন সাংবাদিকের ব্যাংক অ্যাকাউন্ট তলব করে বেড়াইলো। হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্ট। আমরা সাংবাদিকরাও আসলে, আপনাকে শুরুতে বললাম না যে সাংবাদিকরাও সাংবাদিকের পাশে দাঁড়ায় না। আমরা সাংবাদিকরা এরকম, ধরেন ওই সময় শব্দগত পার্থক্য তো অন্তত সাংবাদিকের জানা উচিত। ব্যাংক অ্যাকাউন্ট তলব করা আর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ, দুটোর মধ্যে পার্থক্য আছে ম্যান।
ব্যাংকারও তলব করে, আমার সন্দেহ হয়েছে ওখানে কিছু থাকতে পারে, সে তলব করবে, জব্দ করবে। যদি সন্দেহজনক কিছু পেয়ে থাকে তাহলে আমি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছি। আমার বড় ভাই ব্রাদাররা বড় বড় টেলিভিশন টিকার চালাই দিল আমার নামে। তো এরা হচ্ছে আমাদের বড় ভাই ব্রাদার। এবং এই যে আপনি বললেন না যে সবাইকে আমরা ঘৃণা করি, কারোর প্রতি আমাদের কোনো রেসপেক্ট নাই বা নাই। এই যে আমাদের অন্তর্বর্তী সরকার আসার পর সব সাংবাদিকদের ধসে ফেললো। মনে করেন শফিকুল আলম ভাই আমাদের সাংবাদিকতার বড় ভাই, তাই না? শফিকুল আলম ভাই যে জায়গাতে কাজ করেন, একটা বিদেশি গণমাধ্যমে কাজ করেছেন, তার নর্মস, তার চলাফেরা, তার সব কিছু। শফিকুল আলম ভাইকে নিয়ে আমি একদম শুরুতেই একটা শো করেছিলাম যে তিনি প্রেস উইংয়ে আসছেন। আমার কাছে মনে হয়েছে যে এটা একটা ব্রিদিং স্পেস, যে শফিক ভাই আসবে, সকল সাংবাদিককে উনি ভালোভাবে রাখবেন, সাংবাদিকদের উপরে যেন কোনো কিছু না হয়। কারণ অন্তর্বর্তী সরকার তো কোনো রাজনৈতিক সরকার না যে তারা প্রতিশোধ নেবে এই সাংবাদিকের উপর। এবং আমার রিয়েলি মনে হয়েছিল যে শফিক ভাই একটা ইংরেজি মাধ্যমে কাজ করেন এবং ওদেরকার নর্মস আমাদের এই হিংসা বিদ্বেষের চেয়ে অনেক কম। উনি অনেক সুন্দর করে পুরো ব্যাপারটাকে ডিল করবেন, সাংবাদিকদের সেফ সাইডে রাখবেন, সাংবাদিকদের একটা ভালো জায়গায় রাখবেন। কিন্তু অদ্ভুতভাবে অন্তর্বর্তী সরকারের পুরো সময়টাতে সাংবাদিকরা মনে হয় সবচেয়ে বেশি প্যারাই ছিলাম আমরা, সবচেয়ে বেশি ভয়ে। কেন? অথচ শফিক ভাইয়ের মতো একটা স্ট্রং প্রেস সেক্রেটারি ওইখানে ছিলেন, একটা স্ট্রং প্রেস উইং ছিলেন, মানে তার একটা ভয়ার্থ পরিবেশ তৈরি করে রাখছিল। এটা তো হওয়ার কথা ছিল না। আমি শফিক ভাইয়ের সাথে আমি বললাম তো, শফিক ভাই প্রেস উইংয়ে যোগ দেওয়ার পর আমি নিজে রাজকাহনে শফিক ভাইকে বোধহয় যোগ দেওয়ার এক সপ্তাহের মধ্যে শফিক ভাইয়ের সাথে আমি অনুষ্ঠান, তার সাথে ছবি আমি পোস্টও করেছি। আওয়ামী লীগের সবাই তখন ঝাঁপাই পড়ছে, এই পোল্ট্রি মারছে পোল্ট্রি। আচ্ছা, আমাকে নাহিদ একটা কথা বলেন, আমি একজন সাংবাদিক হিসাবে প্রেস উইংয়ের প্রত্যেকটা মানুষের সাথে আমার খাতির থাকবে, এটাই স্বাভাবিক, এটা মানতে হবে। কারণ প্রেস উইংয়ের সাথে প্রত্যেকটা সাংবাদিকের যোগাযোগ থাকাটা বাঞ্ছনীয়, কারণ ওইখানে কি হচ্ছে না হচ্ছে আমাদের জানতে পারতে হয়। মানে এটা একটা পেশাগত প্রয়োজন, ইররেসপেক্টিভ অফ এনি পলিটিক্যাল পার্টি। কাজে আমার শফিক ভাইয়ের সাথে ছবি দেখা আমি লালবদর তো আমাকে আগেই বলা হয়েছে, লালবদর আমি অন্তর্বর্তী সরকারের, আমার আশরাফুল আলম খোকনের সাথে ছবি দেখা আমি হচ্ছে ফ্যাসিস্টের দোসর। আশরাফুল আলম খোকনকে চিনি আমি 20 বছর। ভাই, সাংবাদিকদের কি বন্ধু বান্ধব থাকবে না? তার মানে কি আমি দোসরের পর্যায়ে পড়বো বা কিছুর পর্যায়ে পড়বো? একটা সাংবাদিকের ধরেন আপনি যদি খুঁজেন, আপনার ফ্রেন্ড সার্কেলের কেউ না কেউ জামাত পড়বে, ফ্রেন্ড সার্কেলে কেউ না কেউ বিএনপির পড়বে, ফ্রেন্ড সার্কেলে কেউ না কেউ আওয়ামী লীগও পড়বে। সাংবাদিকের সবার সাথে মিশতে হয়। সাংবাদিকের সবার সাথে মেশাটা যদি তুমি মনে করো যে হ্যাঁ সবার সাথে তুমি কোনো না কোনোভাবে, এটা খুবই ভুল পারসেপশন। এই পারসেপশনটা রাজনৈতিক দলগুলোর জন্য জনগণের কাছে ছড়ায় পড়ছে, যেটা সাংবাদিকদের জন্য খুব খারাপ। সাংবাদিকের সবার সাথে খাতির থাকবে, সাংবাদিক সবার বন্ধু হবে, কিন্তু বন্ধু থাকবে কেবল জনগণের। কারণ আমাদের সকল কিছুর উদ্ধার করতে হইলে, আমাদের সকল নিউজ পাইতে হইলে আমাদের সকলের সাথে খাতিরটা রাখতে হয়, সকলের সাথে যোগাযোগটা রাখতে হয়। কিন্তু তুমি আগে জানবা যে সেই খাতির এবং যোগাযোগের মাধ্যমে আমি পার্সোনালি কোনো বেনিফিশিয়ারি হয়েছি কিনা। আমাকে খাতির রেখেই এই সংবাদগুলি উদ্ধার করতে হয়, আমাকে খাতির রেখেই সাংবাদিকতা করতে হবে। নাকি তোমরা সবাই চাও, অন্য পলিটিক্যাল পার্টিরা চায় যে রাজনৈতিক দল ক্ষমতায় তাদের সাথে তুমি যুদ্ধ করবা, যুদ্ধ করে তুমি আমার পক্ষে কথা বলবা। দিস ইজ নট দ্য রাইট থিং। আমরা কারোর সাথে যুদ্ধ করতে আসিনি। সাংবাদিকরা যা কিছু ঘটে, সেই ঘটা যা কিছু সেটা আমরা প্রচার করতে চাই, এবং যা কিছু ঘটছে তা জানতে হইলে আমার সবার সাথে পরিচয় থাকতে হবে, সবার সাথে খাতির থাকতে হবে, সবার সাথে আমার ছবি থাকতে হবে। এই যে মানে জনগণের মধ্যে একটা ভুল বুঝাবুঝির ঘটনা রাজনৈতিক দলগুলো সাংবাদিক সম্পর্কে ঢুকাই দিয়েছে ইতিমধ্যে, এইটা আমার কাছে খুব পেইনফুল মনে হয়। যে ভাই, প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে আমার হাত জোর করে অনুরোধ, যেসব সাংবাদিক অ্যাক্টিভিস্টের মতো কাজ করে তাদের কথাতে আপনি বুঝতে পারবেন, কিন্তু অন্য সাংবাদিকদের আপনারা ট্যাগ দেওয়ার চেষ্টা করেন না। তাহলে সাংবাদিকরা আসলে তার প্রপার কাজটা ঠিক মতো করতে পারে না। সাংবাদিক যে রিয়েলি সাংবাদিক, সে কোনো রাজনৈতিক দলের না, কোনো রাজনৈতিক দলের না। এবং ব্যক্তিগতভাবে মনে করি, কোনো সাংবাদিক যদি ভেতরে ভেতরে কোনো রাজনৈতিক দলের প্রতি তার সফট কর্নার থাকেও, তার প্রফেশনাল জায়গায় যে সেই রাজনৈতিক দলটার প্রতি আনুগত্য দেখানো অপরাধ। আমার ব্যক্তিগত এটা, কিন্তু বিশ্বজুড়েই কিন্তু এটা আছে যে একদম বলে কয়ে সবাই। আপনি সিএনএনকে দেখেন, ট্রাম্প দেখতে পারে না। আপনি দেখেন ট্রাম্পের কি যেন আরেকটা আছে, সে আবার ওইটা খুব দেখতে পারে, এনবিসি। সো বলে কয়েই মুখপাত্র আছে সব দেশেই যে আমি সরকারের মুখপাত্র।
তো তারা মুখপাত্র তুমি তো জানোই, আমার দেশ মুখপাত্র তুমি তো জানোই, তুমি তো জানোই যে সংগ্রাম কার মুখপাত্র, তুমি তো জানোই বাংলা ভিশন এনটিভি কার হয়ে একটুখানি কথা বলতে পারে, তুমি তো জানোই যে কি বলে এটাকে সময় টেলিভিশন বা ৭১ টিভি কার হয়ে কথা বলতো। তুমি জেনে বুঝেই সেটা তুমি দেখতেছো। ওরা তো গুপ্তভাবে কিছু করছে না, ওরা বলে কয়েই সমস্ত কিছু করে। তাহলে তুমি দেখো না, তুমি যদি অন্য চ্যানেল হয় তুমি দেখো না। তার মতো করে সে কিছু ন্যারেটিভ তৈরি করার সারাক্ষণ চেষ্টা করছেও, তারা করতে পারছেও। তুমি আলাদা একটা মিডিয়া তৈরি করো বা আলাদা কিছু তৈরি করো যে তার এগেনস্ট ন্যারেটিভ তুমি তৈরি করতে পারবা। কিন্তু যারা ন্যারেটিভ তৈরি করবে তাদেরকে আমি বছরের পর বছর কারাগারে আমি আটকে রাখবো, বছরের পর বছর তাদেরকে আমি ভয় দেখাবো, তুমি সাংবাদিক, তুমি জেলে চলে যাবা ফেসিস্টের দোষী হিসেবে, বছরের পর বছর তুমি বিরাট রকমের তুমি তাদেরকে আতঙ্ক রাখবা। এটা কি হয় কখনো? এটা কোথায় আছে? দুনিয়ার কোন দেশে আছে? নুরেমবার্গ ট্রায়ালে যাকে একজনকে মাত্র ফাঁসি দেওয়া হয়েছিল, সে একদম সরাসরি বসে বসে সেই মৃত্যুকে সে হচ্ছে মানে মৃত্যুর পক্ষে কথা বলছিল। সেটা বছরের পর বছর ট্রায়াল হওয়ার পর একজন মাত্র মানুষ। আর তুমি কতগুলা মানুষের বিপক্ষে তুমি হত্যা মামলা দিলা, তুমি কতগুলা মানুষকে ধরে রাখছো, কতগুলা মানুষকে তুমি নিজের ঘরের ভিতরে আটকে রাখছো, ওইটাও তো জেলখানা। আপনি যে বলছিলেন যে বিশ্বের অনেক গণমাধ্যম প্রকাশ্যে ঘোষণা দিয়ে কোনো রাজনৈতিক দলের পক্ষে কাজ করে মুখপাত্র হিসেবে, এমনকি পাশের দেশ ভারতেও ভারতেও করে। নির্বাচনের সময় অনেক পত্রিকার ফ্রন্ট পেজ আমরা পলিটিক্যাল পার্টির প্রচারণার বিজ্ঞাপন দেখি। দেশীয় গণমাধ্যমে যেটি বলছেন যে তুমি তো জানো এই টেলিভিশনটা ওনার হয়ে কাজ করে, কিন্তু এইটা তো দেশীয় গণমাধ্যমে কেউ ঘোষণা দিয়ে করে নাই কোনোদিন। সবাই তো নিজেকে সর্বোচ্চ নিরপেক্ষ বস্তুনিষ্ঠ দাবি করেই কাজ করে। একদমই না। যেমন আপনি প্রথমে বলছিলেন ৭১ টিভির কথা, আপনি বললেন যে আমরা ব্যক্তিগতভাবে না আসি। আমি ওটা একটা উদাহরণ হিসেবে বললাম যে ৭১ টিভি যে আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে কাজ করে, ৭১ টিভি এটা অনেকবার বলেছে। ৭১ টিভি আওয়ামী লীগ পক্ষে হয়ে কাজ করছে, এটা তো ৭১ টিভির স্ক্রিন দেখলেই, ওদের প্রোগ্রামগুলি দেখলেই সবাই বুঝতে পারতো। ওই ন্যারেটিভগুলো তৈরি করার ঘটনাটাও ৭১ টিভিতে সবাই এটা বুঝতে পারতো যে এটা আওয়ামী লীগের চ্যানেল। সময় টেলিভিশন খুললেই সবাই বুঝতে পারতো। কারণ একটা চ্যানেলের আপনি যদি নিরপেক্ষ থাকতে চান, আপনি স্ক্রিন দেখলেই বুঝতে পারবেন সেই মানুষ, সেই টেলিভিশনটা নিরপেক্ষ। আপনি স্ক্রিনে ২ দিন বসলেই বুঝতে পারবেন যে সে আসলে নিরপেক্ষ না। এবং এই দেশের মানুষ পলিটিক্যালি এত রিচ, তাদের পক্ষে কোনো দিনও জানা মানে এটা প্রতারিত হওয়ার কারণ নাই যে আরে আমি ৭১ টিভি থেকে তো নিরপেক্ষ ভাবছিলাম, ৭১ টিভি দিন শেষে এরকম ভাবছি। নো, ৭১ টিভি মোটামুটি শুরুর দিন থেকেই এক ধরনের আওয়ামী লীগের ঘরানার হয়ে টেলিভিশন হিসেবে কাজ করার চেষ্টা করেছে। এবং ৭১ টিভির যেটা ছিল, ৭১ টিভির নিউজ সবসময় নিরপেক্ষ থাকার চেষ্টা করেছে। ৭১ টিভি যেটার ঘটনা ছিল সেটা হচ্ছে প্রোগ্রামগুলি দ্বারা তারা এক ধরনের ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছে বা পক্ষেও এক ধরনের বয়ান তৈরি করার চেষ্টা করেছে। কিন্তু ৭১ টিভির নিউজে আমরা যারা কাজ করতাম তারা তো নিউজ নিয়ে তো কখনো কোনো ঝামেলা, হ্যাঁ বড় বড় এই যে আপনি বললেন বেসিক ব্যাংকের নিউজ ধামাচাপা হয়েছে। আমি যখন কি বলে এটাকে নোয়াখালীতে যখন হনুমানের পায়ের উপর কোরআন নিয়ে যে একটা বড় ধরনের কেওয়াস হইল, ওইখানেও অনেকগুলি রিপোর্ট আমার ধামাচাপা দেওয়া হয়েছে। সো অনেক সময়ই হয়েছে, এগুলি বলে কুল পাওয়া যাবে না। এখন কি হবে না? শিওর, এখনও হবে, এখনও হবে, দি মাস্ট। কারণ আপনি একটা দেশের থেকে এটা, কিন্তু এটা যে সবাই বলবে হ্যাঁ শুধু বাংলাদেশে এরকম হয়, সকল নিউজ ধামাচাপা হয়, অন্য দেশে হয় না, না, সব জায়গাতে হয়, সব জায়গাতে হয়। কিন্তু আমাদের দেশে এক্সট্রিম, আমাদের দেশে প্রত্যেকটা সাংবাদিক ধরে ধরে যে ঘটনাগুলি করা হয় সেই ঘটনাগুলো আসলে আমাদের জন্য এক্সট্রিম হয়ে যায় দিন শেষে। হ্যাঁ, এখনো কেন হবে? একটা গণঅভ্যুত্থান হইল যেটার অন্যতম ম্যান্ডেট ছিল হচ্ছে মানুষের কথা বলার স্বাধীনতা, যেটার অন্যতম আকাঙ্ক্ষা ছিল ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ স্পিচ, মানুষের নিজের স্বাধীনতা নিয়ে বাঁচতে শেখা। সেই গণঅভ্যুত্থানের পর ১.৫ বছর পর নির্বাচন এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, আমার যতদূর মনে পড়ে ২০২৫ সালের এপ্রিলের ৩ তারিখ যদি আমি ভুল না করি, প্রেস ফ্রিডম ডেতে তাকে নিয়ে আঁকা একটি কার্টুন তিনি শেয়ার দিয়েছিলেন। ফলে এই নির্বাচিত সরকারের সময় তাইলে কেন হবে? আপনি আচ্ছা আমি আপনাকে বলি, সেটা হলো আপনি ধরেন সর্বোচ্চ ব্যক্তি যিনি, আমরা যারা সাংবাদিক আছে তারা নিশ্চিতভাবে সেটা জানি যে সর্বোচ্চ ব্যক্তি যিনি, তিনি যা চান সবসময় তা হয় না, এটা সম্ভব না। কারণ তিনি যাদের নিয়ে সরকার চালান তারা যদি তার ওই ঘটনায় একমত হন তাহলেই শুধুমাত্র সেটা ঘটা সম্ভব। এখন ধরেন
প্রধানমন্ত্রী চেয়েছেন যে সব কিছু ভুলে যেয়ে সবাই ঐকমত্যের ভিত্তিতে কাজ করতে। উনি কোনো প্রতিশোধ নিতে চান না, কোনো ইস্যুতেই তিনি প্রতিশোধ নিতে চান না। আমাদের তথ্যমন্ত্রী বলেছেন যে দলমতের ঊর্ধ্বে উঠে আমরা ঐকমত্য কমিশন গঠন করব, হ্যাঁ, সাংবাদিকের জন্য। আপনি কি রিয়েলি মনে করেন এই যে প্রধানমন্ত্রী, এই যে তথ্যমন্ত্রী, পরপর দুইটা তো সর্বোচ্চ পদ, আপনি কি রিয়েলি মনে করেন তারপরে যে সাংবাদিক নেতারা আছে তারা সেটা হতে দিবে? কোনো দিন না। আপনি যদি মনে করেন আপনার প্রতিষ্ঠানে একজন সাংবাদিক নেতা আছেন বা আপনার উপরে একজন বস আছেন যিনি হচ্ছে কোনো না কোনোভাবে বিএনপির সাথে যুক্ত এবং তার জীবনে অনেক কিছু চাওয়া পাওয়ার আছে, তিনি আরও কাছে যেতে চান, তিনি অন্য দেশে প্রেস সেক্রেটারি হিসেবে যেতে চান, এই দেশের প্রেস সেক্রেটারি হতে চান, ডেপুটি প্রেস সেক্রেটারি হতে চান, বড় কোনো মন্ত্রণালয়ে যেতে চান, অথবা কোনো পদের ডিরেক্টর হতে চান, সেই মানুষটা আমাকে কেন সরকারের কোনো মন্ত্রী এমপি বা সরকার একটু অস্বস্তিতে পড়ে সেই নিউজটা করতে দিবে? কেন দিবে বলেন তো? তার কাছে তো মোটেও দেশ কই গেল জনতার এটা জানা দরকার আছে? নো। কারণ তার টার্গেট আছে সে কোথায় যেতে চায়। তার টার্গেট আছে একটা সময় সে হয়তো প্রেস সেক্রেটারি হবে, তার টার্গেট আছে একটা সময় হয়তো সে মন্ত্রী হবে, যদি অনেক বেশি সে যায় বলতে পারে ওই গ্রুপে যায় বা ওই প্ল্যাটফর্মে যায় যে এই দেখেন, এই আমার রিপোর্টার এই খবরটা আপনার এই মন্ত্রীর বিরুদ্ধে বা আপনার বিরুদ্ধে নিয়ে আসছিল, আমি দিতে দেই নাই ভাই। আপনি পয়েন্ট কামাইলেন না, তাহলে কেন আপনি করতে দিবেন? যুগে যুগে সবসময় এই গ্রুপটা থাকে, সেটা আওয়ামী লীগের সময়ও ছিল। কিন্তু সরকারের যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে, এই যে পয়েন্ট কামানোর কথা বললেন, পয়েন্ট তো একজনকে দিতে হবে। তিনি যদি পয়েন্ট না দেন তাহলে কি এই জায়গা থেকে উত্তরণ সম্ভব না? সম্ভব। একটা ঘটনা আমি আপনাকে বলি নাহি, বলে না যে মর্নিং শোজ দ্য ডে, আমি যে খুব বিশ্বাস করি এরকম না, সবসময় মর্নিং পুরো ডে কেমন যাবে এটা দেখায় না। কিন্তু ধরেন এই যে প্রধানমন্ত্রী তারেক রহমান, আমরা কিন্তু এইরকম একজন প্রধানমন্ত্রী দেখে কখনো অভ্যস্ত না, রাইট? মানে আপনিও হয়তো, যে খুবই ক্যাজুয়ালি ঘোরাফেরা করছে, হেঁটে এসে এদিকে যাচ্ছে, হেঁটে ওদিকে যাচ্ছে, হাঁটার সময় তার নববিবাহিত দম্পতির সাথে দেখা হচ্ছে, সেখানে দাঁড়ায় ছবি তুলছেন, তিনি সিনেমা দেখতে চলে যাচ্ছেন, তিনি ফুটবল খেলা দেখতে চলে যাচ্ছেন। মানে এটা কি, এটা যখন হয় এটা এক ধরনের, অনেকেই বলে এটা পিআর স্টান্ট, কিন্তু যদি পিআর স্টান্ডও হয় সেটা বাছাই করাটাও এক ধরনের বুদ্ধিমত্তা, রাইট? এখন ধরেন খুবই সিম্পল আমাদের প্রধানমন্ত্রী, যদি আমি সহজ ভাষায় দেখি, খুবই সিম্পল আমাদের প্রধানমন্ত্রী শার্ট ইন করে চলেন না, খুবই ক্যাজুয়ালে চলেন, তিনি টি শার্ট চলে একটা ব্যাকপ্যাক নিয়ে আমাদের বন্ধু বান্ধবের মতো উনি চলতেছেন, তাই না? তখন আমাকে কি ফিল দেয়? খুব আরাম ফিল দেয় যে এই মানুষটা আমাদের মতো, বা এই মানুষটার কাছে কখনো যায় যদি আমি পৌঁছাতে পারি, তখন আমার যার সব ক্রাইসিস আছে সেসব আমি পূরণ করতে পারবো। আচ্ছা, কেন আমার মনে হবে যে আমি এই মানুষটার কাছেই পৌঁছাতে চাই? কেন আমার মনে হবে না যে বিএনপি ঘরানার কোনো সাংবাদিকের কাছে পৌঁছাইলেই আমার সমস্যার সমাধান হয়ে যাবে? কেন মনে হয় না আমাদের? প্রধানমন্ত্রী তো সমস্ত কিছু ডিল করবে না। প্রধানমন্ত্রীর আশেপাশের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা সবার ডিল করার কথা না সমস্ত কিছু? কেন আমার ওনার প্রতি একটা কমফোর্ট জোন তৈরি হবে, অন্য কারোর প্রতি কেন তৈরি হবে না? ধরেন আসার পরে এই যে বিএনপি ঘরানার সকল সাংবাদিকদের নিয়ে এডিটর্স পরিষদ গঠন হয়েছে সাংবাদিকদের, রাইট? এখন ধরেন বা সেদিন কি বলে এটাকে, প্রধানমন্ত্রীর ইনভাইটেশন ছিল সকল টেলিভিশনের বার্তা প্রধানদের নিয়ে তাদের এইখানে আলোচনা, মানে সৌজন্য সাক্ষাৎ। সকল টেলিভিশনের বার্তা প্রধানকে ডাকা হয়েছে, আমি বাদে। আমি কিন্তু বার্তা প্রধান, গ্লোবাল টেলিভিশনের বার্তা প্রধান। তুমি ছোট টেলিভিশন, এই কারণে ছোট টেলিভিশন বলে তো কোনো কথা নাই, বার্তা প্রধানদের সবার লিস্ট আছে, বার্তা প্রধান ছোট টেলিভিশনেরও আছে, বড় টেলিভিশনেরও আছে, সব জায়গায় আছে। এখন বলেন তো কেন আমাকে ডাকা হইল না? আমি এই প্রশ্ন কাকে যে বলবো বলেন? তার মানে তুমি যে ডাকছো প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করার জন্য, বা যারা এই অ্যারেঞ্জটা করেছো তারা আমাকে বাদ দিয়েছো, কারণ তোমাদের মনে হয়েছে যে তোমরা থাকতে চাও এইখানে। এমন কোনো ব্যক্তি না আসুক যারা যাদের নিয়ে তুমি কমফোর্টেবল না, বা
যারা তোমার দলের না বা যারা তোমার কাছ থেকে বিশ্বস্ততা অর্জন করে নাই, সাংবাদিক হিসাবে তো কারোর বিশ্বস্ততা অর্জন করা আমার দায়িত্ব না। এই দেশের প্রধানমন্ত্রী যদি মনে করেন সকল সাংবাদিকের সাথে তিনি বসবেন, যারা টেলিভিশনগুলির বার্তা প্রধান, তাহলে তুমি সবাইকে ডাকবা। তোমাকে যদি আমাকে বাদ দিতে হয়, প্রথমে আমাকে আমার পদ থেকে তোমাকে বাদ দিয়ে দিতে হবে, তাই না? কিন্তু তুমি আমি পদে থাকা সময় তুমি ওই পদটাকে এবং ওই টেলিভিশনটাকে অসম্মান করতে পারো না। তাহলে আপনি বলেন যে কেন হবে না এই, মানে কেন প্রতিশোধ পরায়ণতা হবে না, সব কিছু ঠিকঠাক হবে বা আমি সংবাদটা প্রচার করতে পারবো, এই ফিলিং আমার কেন আসবে? কিন্তু এই মনস্তত্ত্ব কিংবা এই যে ফিল্টারিং করার এক ধরনের প্রবণতা, এটা কি শুধু গণমাধ্যমে, মানে দেশের অন্যান্য খাতে কি এই ফিল্টারিং নাই? কিংবা ধরেন এইটা কি আসলে সমাজের একটা অংশ তো গণমাধ্যম? আচ্ছা, নাহিদ, আমি আপনাকে একটা কথা বলি। আমার একটা কোর ফিলিং হয়েছে গত 2.5 বছরে, সেটা হচ্ছে যদি আপনার টাকা এবং ক্ষমতা থাকে, আপনি কোনো ফিল্টারিংয়ে পড়বেন না। এই দেশের আইন এবং এই দেশে বেড়ে ওঠা নির্ভর করে আপনি কতটা ক্ষমতাবান এবং আপনার কত টাকা আছে। কারণ আপনি ধরেন, আমি এমন এক সাংবাদিক চিনি, বড় প্রতিষ্ঠানের বড় সাংবাদিক, শেখ হাসিনাকে নিয়ে বই লিখেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তার অনেকগুলি বই আছে। তিনি বলে কয়ে আওয়ামী লীগ, খুবই সুপরিচিত মানুষ, তার তো কিছু হয়নি, নাথিং। মফ কেন? তার বিপক্ষে আমি একটা লাইন কোথাও লিখতে দেখি নাই কোনোদিন। এই দেশে প্রতিশোধ বলেন, এই দেশে কি বলে শাস্তি দেওয়া বলেন, এই দেশে যত কিছু মানে রাগ ঝাল মেটানো বলেন, সব যাদের ক্ষমতা নাই, যারা সৎ থাকার চেষ্টা করে, যারা ভালো থাকার চেষ্টা করে, তাদের উপর ইয়ে করে। আপনি মাঝখানে একবার বলছিলেন মাঝে যে শফিকুল আলম যখন প্রেস সেক্রেটারি হয়েছেন, আপনি ভেবেছেন যে তিনি সাংবাদিকদের একটা কমফোর্ট জোনে রাখবেন, সেফ সাইডে রাখবেন। সাংবাদিকদের কেন সেফ সাইডে রাখতে হবে? মানে সাংবাদিকদের কি দোষ ত্রুটি নাই? তিনি কি আইনের ঊর্ধ্বে? একদমই না। সাংবাদিকরা আইনের একেবারেই ঊর্ধ্বে না। সাংবাদিকরা আইনের মধ্যেই আসছেন এবং আইনের মধ্যেই থাকবেন, আইনের মধ্যে থেকে কাজ করবেন। সেফ জোনে রাখার কথা আমি এই কারণে বলেছি যে অন্তর্বর্তী সরকার যখন ক্ষমতা নেন, তখন তো আমরা ব্ল্যাঙ্ক, কি হতে যাচ্ছে সবাই মিলে, রাইট? তখন আমরা ব্ল্যাঙ্ক। এবং 17 বছর আপনি যখন একটা রেজিম চলে, 17 বছর যারা বেড়ে উঠছে সাংবাদিকতায় বা বড় হয়েছে বা একটু পরিচিত হয়েছে, তাদের সবাইকে যদি আপনি মনে করেন যে সবাই হচ্ছে ফ্যাসিস্টের দোসর, একটা মুশকিল না? এখন সাংবাদিকরা ওই সময়টাতে, মানে আপনার 260 জন সাংবাদিকের বিরুদ্ধে হচ্ছে হত্যা মামলা, এর ব্যাংক অ্যাকাউন্ট তলব করো, ওর পিআইডি কার্ড বাতিল করো, ওরে নিয়ে ধরো, ওরে জানো কি হয়েছে, ওরে এখান থেকে বাদ দাও, কি এগুলো তো হওয়ার কথা ছিল, স্বাভাবিকভাবে চলার কথা ছিল। তোমার যদি স্পেসিফিক মনে হয় যে এই সাংবাদিক এর সাথে জড়িত, তুমি তাকে ধরো। এই সাংবাদিক করাপশনের মাধ্যমে শত কোটি টাকা কামাইছে, তুমি তাকে ধরো, স্পেসিফিক হও। সাংবাদিকরা মানে 260 জন সাংবাদিক খুনি, আমরা হইলাম খুনির দোসর, কারণ ওই সাংবাদিক তো আমারই ভাই ব্রাদার যারা খুন করছে। তাহলে এই সাংবাদিক 260 জন সাংবাদিক সরাসরি খুন করছে, আমরা যেসব বাকি 1000 সাংবাদিক আছি তারা হচ্ছে সে সাংবাদিককে যে পিস্তলটা আগে দিছি বা পিস্তল মুছে দিছি যে তুই খুন কর। এইটা কি হওয়ার কথা কোনোভাবে? এইটা তো কোনো সময় আমি দেখি নাই। মানে হইতে পারে যে আমি আসলে আমার সাংবাদিকতা বেড়ে ওঠার সময়টা আওয়ামী লীগের রেজিমে দেখি নাই, নাকি আগে এরকম হয়েছে নাকি আমি জানি না, কিন্তু আমার মনে হয় না এরকম কিছু হয়েছে। এটা হইতে পারে? মানে এই বাংলাদেশের ইতিহাসে কোনো দিন আছে 260 জন সাংবাদিক খুনের আসামি? তাহলে কীভাবে আমি বুঝবো যে শফিক ভাই, যাদের আমরা কমফোর্টের ভাবছিলাম যে আমাদেরই সাংবাদিক ভয় ব্রাদার, এবং যিনি আসলে বাংলাদেশের ট্রেডিশনাল পত্রিকাতে কাজ করেন না, তিনি একটা আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করার নর্মসগুলি বা কমফোর্টগুলি আলাদা। কিন্তু প্রেস সেক্রেটারি একাধিকবার বলেছেন, ইভেন ফর্মার চিফ অ্যাডভাইজার ইন্টারিম গভর্নমেন্টে, তিনিও তো একাধিকবার বলেছেন যে বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ প্রেস ফ্রিডম এনজয় করেছে সংবাদ মাধ্যম।
প্রেস প্রেস ফ্রিডমের নামটা আসলে আমরা আসলে চেঞ্জ করি, যে সরকার দলীয় সবার কাছ থেকে আমাদের লিখিত নেওয়া উচিত নতুন করে প্রেস ফ্রিডমের সংজ্ঞা, যে প্রেস ফ্রিডম কাকে বলে, গণমাধ্যমের স্বাধীনতা বলতে আপনারা কি বুঝেন, তাহলে বোধহয় প্রেস ফ্রিডম আমরা বুঝতে পারবো যে কোনটা প্রেস ফ্রিডম। এছাড়া প্রত্যেক সরকার এসে যে বলে যে গণমাধ্যম সর্বোচ্চ স্বাধীন, হ্যাঁ, আমরা এটা বুঝতে পারি না, সিরিয়াসলি আমরা বুঝতে পারি না। তো আমাদের সংজ্ঞাটা আসলে নতুন করে, সকল কিছু নতুন করে হচ্ছে, সংজ্ঞাটা নতুন করে জানা দরকার। কিন্তু এটা কি ইন্টারিম গভর্নমেন্টের সময় নতুন ছিল? যে হ্যাঁ, হয়তো মার্ডার কেসগুলোর প্রবণতা একটা নতুন জিনিস ছিল, কিন্তু সংবাদ মাধ্যমের উপর চাপ প্রয়োগ করা, মানে ফ্রিডমকে প্রেস করা, আওয়ামী লীগের আমলে আমরা প্রবেশ শিকদারের হয়েছে। ঘটনা দেখেছি, আমরা ফটোগ্রাফার কাজলের ঘটনা জানি, অজস্র ঘটনা অজস্র আছে। ঘটনা দেখেছি, অজস্র ঘটনা দেখছি। লাস্ট এমনকি এই সরকারের আমলে এই যে গত সপ্তাহে এই 4 জন সাংবাদিকের নামে মামলা হয়েছে বগুড়ায়, তার আগেও হয়েছে। এবং সেটা একজন সাংবাদিক সাংবাদিক, আমি আপনাকে বললাম না যে সর্বোচ্চ ব্যক্তিত্ব কিছু করতে হবে না, এই আমাদের আশেপাশে যা আছে তারা এনাফ, ওই পয়েন্ট কোরানোর জন্য তারা আমাদের মেরেও ফেলতে পারবে। এর জন্যই তো বলি যে আমরা খালি একে অন্যকে, মানে আমাদের এত তীব্র নিজে কিছু হওয়ার আকাঙ্ক্ষা যে আমরা একে অন্যকে মেরে ফেলতে পারবো, মানে এই এই পর্যায়ে আমরা পৌঁছাইছি। তো আপনি ধরেন এই পুরো ঘটনাতে আওয়ামী লীগ সময়েও আমরা অনেক কথা লিখেছি না, এটা কেন রোজিনা ইসলামকে নিয়ে আমরা কি নামি নাই মাঠে? নাহিদ, যখন সর্বোচ্চ আওয়ামী লীগ অবস্থাতে, এবং রোজিনা ইসলামকে নিয়ে তাদের ব্যাপক বিতৃষ্ণা, ব্যাপক ঘৃণা, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ফর্মাল প্রেস ব্রিফিংয়ে রোজিনা ইসলামকে নিয়ে বাজে মন্তব্য করেছেন, তাই না? সেই রোজিনা ইসলামকে নিয়ে তো আমরা মাঠে নেমেছি, আমি নিজে মাঠে নেমেছি, নেমে তারপরে তাকে রোজিনা ইসলামকে আমরা সেখান থেকে নিয়ে এসেছি। এবং ওই তখনও তো হতো প্রথম আলোর ওই যে ফটো কার্ডের যে ঘটনাটা, সাংবাদিক আমি টানা লিখে গেছি আমার ফেসবুকে প্রথম আলোর পক্ষে যে এটা হইতে পারে না, কিন্তু আমি ছিলাম ৭১-এর কি বলে কর্মী সেখানে, তখন বোধহয় ৭১ থেকে বের হয়েছি, বা না ৭১-এর কর্মী ছিলাম আমি তখন। আমি তো রোজিনা ইসলামের পক্ষে তখন লিখে গেছি টানা। তখন আমি ফটো কার্টে দিয়ে ওই ভাইটার নাম আমি ভুলে গেছি, সরি, ওই ভাইয়ের পক্ষে আমি লিখে গেছি যে এটা কেন হবে। তাহলে এই যে এই ঘটনাগুলি টানা ঘটেছে প্রত্যেক সরকারের আমলেই ঘটে, হ্যাঁ, এবং সেই প্রতি সরকারের আমলে ঘটার পরেও শোনেন, সাংবাদিকদের ভয় দেখায় তুমি এইটা লিখো না, এটা বলতে হয় না। সাংবাদিকদের ভালোবাসা দেন, কিছু লিখলেও সেটা অ্যাপ্রিসিয়েট করেন, দেখবেন ওই সাংবাদিক আপনার এগেনস্টে যে কখনোই চূড়ান্ত কিছু করবে না। আপনি যত ভয় দেখাবেন, একজনকে ভয় দেখাবেন, ওই মতো করে বাকিগুলা রাবণের মতো করে 10 মাথা হিসেবে দাঁড়ায় যাবে, যে ওইখানে প্রেশার হয়েছে, আমি ভেতর দিয়ে এটা করব। কাজে প্রেশার দিয়ে তো কোনো কিছু হয় না, লিখতে দেন। এবং আমার কাছে মনে হয় যে কেন একটা সরকার আসলে লিখতে দিতে চায় না, আমার কাছে মনে হয় যে লিখলেই তো তুমি ওই ঘটনাটা জানো, লিখলেই তো তুমি বুঝতে পারলা যে তোমার ওই জায়গাটাতে এই সংকটটা হয়েছে, তুমি ওই মানুষটার বিরুদ্ধে একটা শাস্তি, তোমার তো মানুষের অভাব নাই। ধরেন আওয়ামী লীগের 16 বছরে আমরা একই মন্ত্রী, একই সাধারণ সম্পাদক, একই তার ঘরানার লোকজন, 17 বছর আমরা একই ফেস দেখছি না, দেখতে দেখতে মানে মানুষতিতা হয়ে গেছিল। সো তুমি হচ্ছে কেউ অন্যায় করবে, তুমি তাকে রিপ্লেস করো না, সৎ মানুষ নাও। তুমি যদি সৎ মানুষ হিসেবে জীবনযাপন, তুমি যদি একটা সাধারণ শার্ট পরে চলতে পারো, তার মানে তুমি দেখাবা যে তুমি আসলে এই দেশ থেকে তোমার কোনো টাকা কামানোর কোনো ইচ্ছা নাই। তাহলে তোমার নাম নেয়া, তোমাকে বসায়া, তোমার ফেসটা বিক্রি করে তোমারই আশেপাশের 10 জন মানুষ যদি টাকা কামানোর ধান্দা করে, এবং সেই ধান্দার কথা যদি কোনো সাংবাদিক লিখে, সেই সাংবাদিকের বিরুদ্ধে তুমি যদি অ্যাকশন নাও, তাহলে তো তুমি ওই ধান্দাবাজের পক্ষ নিলা। এটা তো হইতে পারে না। কাজে ওই মানুষটা দুর্নীতি করছে কি করছে না, তুমি সাংবাদিকদের ওপেন করো, তাহলে তুমি এমন একটা স্বচ্ছ অবস্থার মধ্যে থাকবা যে তোমাকে নিয়ে কেউ কখনো কোনোদিন কিছু বলতে পারবে না। এবং আমার কাছে নাহিদ, শেষ পর্যন্ত আমার কাছে একটা জিনিস খালি মনে হয়, এই যে আমাদের বড় ভাই ব্রাদার না, যাদের দেখে আমরা 16 বছর বড় হয়েছি, এই বড় ভাই ব্রাদাররা কতজন দেশের বাইরে না, আসতে পারতেছে না। এক একজনের মা মারা যাচ্ছে, এক একজনের এই ক্রাইসিস, এক একজনের অনেকগুলি মামলা, এক একজনের সকল সম্পত্তি, বাড়ি ঘর সব ফেলে নিয়ে বাইরে না। আমার না খুব খারাপ লাগে, খুবই খারাপ লাগে। এবং আমার কাছে মনে হয় কি, একটা রেজিম তৈরি, আমি কেন শফিক ভাইয়ের কথা বলি, আমার কাছে মনে হয়েছিল অন্তর্বর্তী সময়টা ওই সময় হবে যে সময় আর প্রতিহিংসা তৈরি হবে না, ওইটা এন্ড, ওইখান থেকে কেউ কারোর বিরুদ্ধে প্রতিশোধ নেবে না।
আমার খালি এইটা মনে হয় যে এখন আসলে এই পরিস্থিতিটা তৈরি হোক যে কখনো এখনকার যারা ভাই ব্রাদার আছে আমাদের সাংবাদিকতায়, যারা এখন স্টেশনগুলি সামলাচ্ছেন, এখন উইং সামলাচ্ছেন, এখন সাংবাদিকদের ডিল করতেছেন যারা, তারা থাকুক, তাদের কখনো বাইরে না যাইতে হোক। মানে আমি এইটা চাই, আমার আর কোনো কিছু চাওয়া নাই যে সকল সাংবাদিক থাকবে, সকলের মত ভিন্নতা থাকবে, সকলের রাজনৈতিক আদর্শ আলাদা থাকবে, কিন্তু আমি এক আদর্শে নই বইলা আমাকে দেশ ছেড়ে চলে যেতে হবে, সকল কিছু ছেড়ে, কেরিয়ার ছেড়ে আমি কিছু করতে পারবো না, আমি চোখের সামনে আসতে পারবো না, আমি আমার আত্মীয় স্বজনকে দেখতে পারবো না, আমি মা মারা গেলে তার শেষ মুখটা দেখতে আসতে পারবো না, এই দিন কারোর জন্য তৈরি না হোক, একদম কারোর জন্য না। এটা এই সময়কার যারা আছেন তাদের জন্য আমি এটা ভাবি যে কারোর জন্য, এবং এটা ভেবেই আসলে সবার ইয়ে করা উচিত যে আমাদের ওই দিন না আসুক। হ্যাঁ, আমি দেশের বাইরে ছিলাম, 17 বছর আরামে থাকছি, ডলার কামাইছি, ডলার উড়াইছি, দ্যাটস নট লাইফ। এই চেঞ্জ মানে যে চেঞ্জ আপনি এক্সপেক্ট করেন এটা কি একটু ইউটোপীয় ভাবনা না? মানে আর এটা কি শুধু গণমাধ্যমে চেঞ্জ হলে হবে? একদম সাধারণ মানুষটা থেকে শুরু করে না, না, রাজনীতির সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যদি মনস্তাত্ত্বিক পরিবর্তন না হয়, তাহলে হবে মানে এটা তো আমাদের একটা চর্চার অংশ। চর্চার অংশ। আপনি দেখেন 2000 সালের আগ পর্যন্ত কি সাংবাদিকতা এই জিনিস ছিল? ছিল না তো। 2006-07 পর্যন্ত হয়তো এই জিনিস ছিল না। এবং ওই যে আপনি বললেন না যে এটা কি ঘৃণা করা কি নতুন করে একটু, একটু করে তৈরি হয়েছে না? একটু, একটু করে তৈরি হয়েছে। রাইট? সো এক দলে এসে একটা টেলিভিশন বন্ধ করে দিলাম, আরেক দলে এসে আরেকটা টেলিভিশন বন্ধ করে দিলাম। ওইখান থেকেই কিন্তু শুরুটা হইছে। তারপর এবং আমি মনে করি যে সংগঠনগুলি বা নানাভাবে ভাগ হয় না। এইটা হচ্ছে সাংবাদিকদের বিভক্ত করার সবচাইতে বড় মাধ্যম। কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম না। সাংবাদিকরাই সাংবাদিকদের বিভক্ত করছে। সাংবাদিকরাই সাংবাদিকদের শত্রু। বিশ্বাস করেন, সাংবাদিকরা যদি সবাই একসাথে থাকতে পারতো যে আমার এইটা লাগবে, আমার ওইটা লাগবে। এত কিছু আছে ভাই। তোমরা রাজনীতি নিয়ে কেন পড়ে আসো? তোমার সাংবাদিক মাস শেষে বেতন পায় না। তোমার সাংবাদিক 60 বছর বয়স হলে স্টেশন ছেড়ে চলে যাবে, তার হাতে একটা টাকা নাই। তোমার সাংবাদিক কোনো বোনাস পায় না। তোমার সাংবাদিকের গায়ে একটা ভালো জামা ওঠে না। তোমার সকলের স্যালারি বাড়ে। তোমার সাংবাদিককে তুমি এখনো 15,000 টাকা দিয়ে নাও। তোমার এত কিছু করার আছে। তুমি কেন রাজনীতিক ও বিএনপি করছে, ও আওয়ামী লীগ করছে, এগুলো করতে হবে? তুমি যে সংগঠন করতেছো, 100টা সংগঠন করতেছো তোমরা মিলা, তোমরা কি দাও আমাদের আসলে দিন শেষে একটা পিকনিক ছাড়া? তোমাদের সংগঠনের নেতা তো আমরা বানাই এই কারণে যে তোমরা আমাদের জন্য কথা বলবা। এই দেশে সাংবাদিকদের জন্য কথা বলছে কোন সংগঠন আপনি বলেন? কোন সংগঠন বলছে? মানে এই গত 2.5 বছরে আপনি একটা সাংবাদিক সংগঠনকে মাঠে নামে দাঁড়াইতে বলতে বলছেন 260 জন হত্যা মামলার আসামি মামলা প্রত্যাহার করেন। আপনারা ভাই কি পাইছেন? কেউ বলছে? এই সংগঠন দিয়ে কি করে মামা বলেন তো? কেন আমরা এই সংগঠন করি? খালি নিজে মন্ত্রীর পাশে যে বসতে পারবো, নিজে ওই যে টোকেন জমাইতে পারবো, এই। অনেকে বলে নাজনীন মুন্নি কোনো মন্ত্রীর পাশে গিয়ে বসতে পারে না বলে সে তার রাগ থেকে, ক্ষোভ থেকে যারা পারছে তাদের বিরুদ্ধাচরণ করে। আপনি কি মানে পারেন নাই নাকি চান নাই কখনো? আমি কখনো চাইনি। আমি যখন ধরেন আমি শো করি কবের থেকে, 2017-18 পর থেকে আমার শোতে তো প্রচুর মন্ত্রী এমপি আসছে। প্রচুর মন্ত্রী এমপির সাথে আমার খাতির হয়েছে। প্রচুর মন্ত্রী এমপিকে আমি চিনি। কিন্তু এই টেবিলের বাইরে আমি আমার জীবনে কোনো মন্ত্রীকে একটা সিঙ্গেল শটে নক করে নেই। কোনো কারণেই না। কোনো কারণে নেই। শুধুমাত্র আমার প্রফেশনাল কারণ ছাড়া, ভাই আপনি কি এই শোটাতে আসবেন? ভাই আপনি কি প্লিজ আপনি আসেন। এর জন্য হয়তো বা 5 বার ফোন দেওয়া হয়েছে। কিন্তু এর বাইরে কোনো মন্ত্রীর সাথে আমি কোনো রকমের খাতির রাখার কোনো দিন কোনো প্রয়োজন বোধ করি না। কারণ আমি ব্যক্তিগত জীবনে আমার কাছে মনে হয়েছে সারা জীবন আমি আমার স্ট্রাগল নিয়ে আমি বড় হইতে চাই। হয় না যে সাংবাদিকতায় গডফাদার থাকে, বড় ভাই থাকে, রাজনৈতিক বড় ভাই থাকে, বিজনেসম্যান বড় ভাই থাকে, কারো না কারোর হাত ধরে সেই জায়গায় যাওয়া। আমি আমার এই পর্যন্ত আসার প্রতিটা চাকরি আমি নিজে গিয়েছি মালিকের কাছে অথবা সিওর কাছে, নিজে যা বলেছি, ভাই আমার নাম নাজনীন মুন্নি, আমি এই কাজটা এরকম করে করতে পারি, আমি আপনার এখানে আসতে চাই, আপনি কি আমাকে নেবেন কিনা। আমার প্রতিটা চাকরির ইন্টারভিউ এটা করে করা ছোট থেকেই। কাজে আমার কারোর সাথে কোনো রকমের যোগাযোগ রাখার আমার কখনো দরকার হয়নি। কোনো রকমের ধান্দাপাতি। আমার 2টা অ্যাকাউন্ট আছে, 2টাই আমার স্যালারি অ্যাকাউন্ট, ব্যাংকের অ্যাকাউন্ট। স্যালারি ঢুকে স্যালারি আমি খরচ করি।
এর বাইরে, স্যালারির বাইরে কোনো একটা অ্যাকাউন্ট থেকে, কোনো জায়গার থেকে, আমরা হয় না সাংবাদিকরা স্যালারিতে পোষায় না মামা, আমি একটা ডকুমেন্টারি করতেছি, ওইখান থেকে 2টা টাকা আসুক, ওটা তো আমার সৎ পয়সার ইনকাম। আমি একটা করি, একটা কাজ করি, একটা স্ক্রিপ্ট লিখি, একটা গবেষণা করি, সেখান থেকে কিছু টাকা আসুক, আমার সেটাও আসে না। কারণ আমি কাজের মধ্যে এমনভাবে থাকি, আমার কাছে মনে হয় বাকি সময়টা আমি বাসায় চলে যাই বা বাকি সময়টা আমি বন্ধুবান্ধবের সাথে আড্ডা দিই। আমি পারি না। আমার কাছে মনে হয় যে আমার সময় কম, আমি কাজটা শেষ করে আমি আমার মাথাটাকে রিল্যাক্স করতে চাই, আমি এত কিছুর মধ্যে থাকতে চাই না। তাহলে মন্ত্রীকে আমার কেন দরকার হবে? আমি বড় মন্ত্রীকে কেন দরকার হয় একটা মানুষের? আমি হয় চ্যানেল চাই একটা, নইলে আমি বড় পদ চাই, নইলে আমি বড় কি চাই, আর টাকা পয়সা চাই। এছাড়া তো আমার মন্ত্রীকে দরকার হবে না কোনো কারণে। আমার এই কোনোটাই দরকার হয় নাই, কারণ প্রত্যেকটা জিনিস আমি ধাপে ধাপে যায় আমি একটা জায়গা পর্যন্ত গেছি। আপনি নিজে জানেন সাংবাদিক হিসাবে মন্ত্রীদের সাথে খাতির করা, তাদের সাথে আড্ডাবাজি করা এমন কোনো বড় আহামরি কোনো না যে আমি পারি না বলে তার বিরুদ্ধচারণ করি। এটা কোনো দিনও এটার পক্ষে সম্ভব না। ঠিক আছে? কাজে আমার যতটুকু খাতিরের জায়গা রাখা, আমি সেটা খাতিরের জায়গা রাখি। আপনি নিজেকে যেই মাত্রার সৎ হিসেবে দাবি করলেন, ধরে নিলাম হাইপোথেটিক্যালি যে এই সততায় মুগ্ধ হয়ে সরকার কিংবা কোনো মন্ত্রী কিংবা কোনো বড় ব্যবসায়ী আপনাকে একটা টেলিভিশন চ্যানেল করতে বলল, আপনি কি সেই প্রস্তাব ফিরিয়ে দিবেন? ব্যবসায়ী বললে করব, যদি ব্যবসার কোনো পলিটিক্যাল না থাকে, অ্যাফিলিয়েশন না থাকে। সরকারের পক্ষ থেকে করব না। এই কারণেই করব না, কারণ হচ্ছে এই দেশের ঘৃণার রাজত্ব এত বেশি, এবং আমাদের যে পরিমাণ সাফার করতে হয়, লাইফ ছোট, আমি এত প্যারা নিতে চাই না। আর পলিটিক্যাল পার্টি মানে কখনো না কখনো সেটা পরিবর্তন ঘটবে, ঘটার পরে অন্য একটা পলিটিক্যাল পার্টি এসে যা কিছু করবে সেটা আমি নিতে চাই না। আর পলিটিক্যাল পার্টির কোনো টেলিভিশন করা বা পলিটিক্যাল পার্টির কোনো কিছু করা মানে এক ধরনের চাপ নেওয়া, যে ওই পলিটিক্যাল পার্টির সকল কিছু পিয়ার হিসেবে কাজ করা। আমি এত বছর সাংবাদিকতা করছি, দিন শেষে ওইটা করতে চাই না। আমার আসলে কিছু পাওয়ার নাই। আমার দিন শেষে আমি 18 বছর 19 বছর সাংবাদিকতা করছি, ধরেন কখনো সিনিয়র রিপোর্টার থেকে হেড অফ নিউজ হই নাই, বা স্টাফ রিপোর্টার যেমন এখন সিএনই, এরকম হয় নাই। আমি আমার লাইফে প্রত্যেকটা ধাপ অনেক বছর যাবৎ পার করে করে তারপর আমি এই জায়গায় আসছি। তো নতুন করে আমার কাছে একেবারেই কিছু নাই। যদি বিজনেসম্যান কেউ যদি কোনো বড় ব্যবসায়ী মনে করেন যে হ্যাঁ তিনি একটা টেলিভিশন করতে চান যেটা আসলে জনগণের কথা বলবে এবং যেটা খুবই নিরপেক্ষ টেলিভিশন হবে, যেটার কোনো পার্টিজান থাকবে না, আমি অবশ্যই মানে সাদরে সেটা গ্রহণ করব। কেন করব না? এটা কতটা সম্ভব সেটা একটা প্রশ্ন। বাংলাদেশের গণমাধ্যমের ভবিষ্যৎ কি দেখেন 10 বছর পর? কেউ টেলিভিশন দেখবে না, কেউ পত্রিকা পড়বে না। 10 বছর পর সকল কিছু চলে যাবে অনলাইনে। টেলিভিশনে আপনি ভালো মানুষ কাজ করতে আসবে না। ভালো মানুষ মানে ক্যাপাবল মানুষ বলছি। ধরেন আপনি যদি এখনও যে সাংবাদিকতা বিভাগে, যে কোনো একটা ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগে যে জিজ্ঞেস করেন কে কে সাংবাদিকতা হতে চাও, দেখবেন 1 জন বা 2 জন পাবেন 50-60 জনের মধ্যে। একটা দেশের সাংবাদিকতা না আপনাকে কেরিয়ার দিছে, না আপনাকে টাকা দেয়, না আপনাকে শান্তি দেয়, না আপনাকে শ্রদ্ধা দেয়, না আপনাকে সম্মান এনে দেয়। আমাদের দেশের সাংবাদিকতা মোটামুটি একটা ডেডলি প্রফেশন হয়েছে, যে তুমি এক টার্ম ভালো থাকবা, পরের টার্মে তুমি শেষ। এরকম করে সাংবাদিকতা হয়। তো ধরেন সবাই ইন্ডিভিজুয়ালি সব কিছু করবে তখন, এবং সব কিছু এই যে আলাপ, দেখবেন আলাপ তখন অনেক অনেক মানুষের কাছে পরিচিত। মানুষ এত সময় নাই যে 8টার সময় খবর হবে, 10টার সময় ও বক্তব্য রাখবে, আর আমি সব কাজটা ছেড়ে দিয়ে টিভিটা খুলে বসলাম। এত সহজ না। এখন টেলিভিশন বেশিরভাগ মানুষই খোলে না। টেলিভিশন খুললেও বসে বসে ওটিটি প্ল্যাটফর্মগুলোতে নেটফ্লিক্স, বঙ্গ, ইউটিউবে কী কী হচ্ছে সেগুলি বসে বসে দেখে। আপনি দেখবেন যে মানুষ রাস্তায় দাঁড়াইলে সাংবাদিক চেনে না, সিরিয়াসলি। এবং 10 বছর পর আমি এই দেশের, যদি আপনি নিরপেক্ষ ফাইনালি না হইতে পারেন, মানে সাংবাদিকটাকে ছেড়ে না দিতে পারেন, যদি এরকম করে দলামচর করতে থাকেন যে আমার পক্ষে কথা বলতে হবে, আমার পক্ষে কথা বলতে হবে, এই দেশের জনগণ খুবই স্মার্ট। তারা টেলিভিশন এগুলি সব ছড়িয়ে ফেলবে। এখনই তো মানুষ টেলিভিশনের চেয়ে সোশ্যাল মিডিয়াতে একটা কিছু আসলে সেটাকে বেশি বিশ্বাস করে। 10 বছর পরে আরও স্মার্ট হবে মানুষ। কাজেই
হয় নিজেকে আপনাকে ভাঙতে হবে যুগের সাথে, ভেঙে আপনাকে এমন জায়গায় এমনভাবে তৈরি করতে হবে যে মানুষ আপনার প্রতি আস্থা রাখবে, সেই জায়গাটাতে গেলেই শুধুমাত্র টিকে থাকবে। এছাড়া আমি কোনো সম্ভাবনা দেখি না। নাজিন মনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেকক্ষণ আলাপ করলাম। আপনার যে প্রত্যাশা, সেই প্রত্যাশা আমাদেরও। গণমাধ্যম জনগণের কথা বলুক, মানুষের কথা বলুক, কতটা বলতে পারে সেটি নিশ্চয়ই সময় বিবেচনা করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। হ্যাঁ, ধন্যবাদ। গণমাধ্যম আর ট্যাগিং এর রাজনীতি নিয়ে কথা বলছিলাম সাংবাদিক নাজিন মুনির সাথে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পডকাস্ট কথা চলুক দেখার জন্য।